গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অ্যাওয়ার্ড জয়ী চাইনিজ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ওয়াকিং টু দ্য স্কুল, মানে স্কুলের রাস্তায়। এবং এটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা। এখানে অ্যাকশন নেই, এখানে রোমান্স নেই, এখানে কুতু দেওয়ার মতো কোনো সিন নেই, যার জন্য আমি নিশ্চিত নই এটা কারো পছন্দ হবে কিনা। কিন্তু আমার কাছে কেন জানে মনে করো এই টাইপ সিনেমাগুলো একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এই সিনেমাতে আজকে তোমরা দেখবে হচ্ছে আজকে যে চায়নাকে নিয়ে আমরা এত গর্ব করি, আজ থেকে 20-30 বছর আগে চীনের কি অবস্থা ছিল, মানে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষদের কিরকম কষ্ট দুর্ভোগ ভোগ করতে হতো, সেই কাহিনী নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। এবং ওদের ভাগ্য বলে যারা চীনে জন্ম নিয়েছে, যার জন্য সবার ভাগ্যের পরিবর্তন ঘটছে। কিন্তু আমাদের কি, আমাদের আর কোনো পরিবর্তন নাই। তো যাই হোক, এই সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 8.1। তো বুঝতেই পারছো সিনেমাটার কাহিনী কিরকম স্ট্রং, এবং অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড মিনিমাম 21টার মতো। তো চলো একটা ব্রেক দিয়ে শুরু করি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে মূল ভিডিওতে আসলাম। সিনেমা শুরু হয় চীনের একটা পাহাড়ি এলাকা থেকে। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটা নদী, আর এই নদী গ্রামের সকল চাহিদা পূরণ করে, মানে মাছ, চাষাবাদ সব। আর তাছাড়া এই নদীটা আবার আরেকটা ঝামেলাও বাজিয়েছে, সেটা হচ্ছে গ্রামকে মেন শহর থেকে আলাদা করে রেখেছে। কারণ আজ অব্দি এই নদী পার হওয়ার জন্য কোনো সেতু বা ব্রিজ তৈরি হয়নি। তবে তার বদলে প্রশাসন থেকে একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, দুটো দড়ি বেঁধে দেওয়া হয়েছে। ওই দড়িতে তোমরা কোমর বেঁধে একবার এ পাশে আসতে পারবে, আবার ওই পাশে যেতে পারবে। মানে বুঝতেই পারছো সিস্টেমটা কি। তুমি যদি এ পাশে আসতে চাও, তাহলে দড়ির মাথাটাও পাহাড়ের উপরে এক জায়গায় বাঁধা আছে, আবার এই পাশে নিচে এক জায়গায় বাঁধা আছে। তার জন্য হয় কি, তুমি ওখান থেকে যখন তার যোগ করবে, তখন তুমি অটোমেটিক্যালি এই পাশে নিচে চলে আসবে। এ পাশে দড়ি উপরে বাঁধা, ও পাশে নিচে বাঁধা, মানে ফিজিক্স কাজ করে আর কি এখানে। তবে এটা খুবই রিস্কি। তো এই গ্রামে 9 বছরের মেয়ে নাজিয়াং বসবাস করে, তার সাথে তার 7 বছরের ছোট ভাই চ্যান। তো নাজিয়াং আর কি প্রতিদিন ব্যাগ কাঁধে নিয়ে সকাল সকাল অন্য ছেলে মেয়েদের সাথে ঠিক এইভাবে রিস্ক নিয়ে, মানে এরকম কেবল তার দিয়ে নদী পার হয়ে যায় স্কুলে। আর ওই সময় চ্যান থাকে হচ্ছে তার দাদি এবং মায়ের সাথে। আর ওদের বাবা মনে করো ঢাকায় চাকরি করে, এরকম একটা কিছু, এবং ছুটি পেলে সে বাড়িতে আসে আর কি। তো প্রতিদিনের মতো চ্যানের মা রান্নাঘরে ব্যস্ত। সে 2টো ডিম বের করে এবং শাশুড়িকে দেয়, কারণ কিছুদিন ধরে তার শাশুড়ি অসুস্থ, আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না, আর এই কারণে বাচ্চাদের ডিম দিতে পারছে না। তো যাই হোক, চ্যানের দাদি ছেলের বউকে ইশারা করে বলে, এখান থেকে একটা ডিম আমার ছোট নাতি চ্যানকে খেতে দে। তো ঘরের কাজ শেষ করে চ্যানের মা যখন তার শাশুড়ির কাছে যায়, সে তখন তাকে বেহুশ পড়ে থাকতে দেখে। তো চ্যানের মা ঘাবড়ে যায় এবং নদী পার হয়ে দৌড়ে যায় হচ্ছে ডাক্তার আনতে, কারণ এই নদী ঘেরা গ্রামে কোনো হাসপাতাল নেই। তারা টোটালি মনে করো চরের মানুষের মতো। বাংলাদেশে যেমন চরের এরকম অনেক অনুন্নত জায়গা রয়েছে, তারা পুরো দুনিয়া থেকে আইসোলেটেড। তুমি বিশ্বাস করবে না, চরের এরকম লাইফস্টাইল আছে, বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই, মানে কিচ্ছু নেই। তুমিও যদি ওখানে যাও, মনে হবে তারা বাংলাদেশে থেকেও 1990 সালে বসবাস করছে। তো যাই হোক, নদীর স্রোত দেখে চ্যানের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। আর পাহাড়ের উচ্চতা এতটা যে নদী পার হওয়ার সময় যদি কেউ নিচে পড়ে যায়, নগদ মরবে। তো চ্যানের অনেক চিন্তায় পড়ে কিভাবে নদী পার হবে। বাট তখনই সে খেয়াল করে ছোট চ্যান তার কোমরে রশি বাঁধার চেষ্টা করছে। তো এটা দেখে চ্যানের মা হাত থেকে রশি কেড়ে নেয়, আর ঠিক তখনই দূর থেকে নাজিয়াংকে দৌড়ে আসতে দেখা যায়। তো নাজিয়াং মূলত তার দাদির অসুস্থতার খবর পেয়ে নদী পার হয়ে ডক্টরের কাছে ছুটে গিয়েছে, এবং নাজিয়াং সেখানে গিয়ে জানতে পারে যে ডক্টর আবার অন্য কোথাও রোগী দেখার জন্য যাবে। তো ডক্টর যদি নাজিয়াং এর দাদিকে দেখতে যায়,
তাহলে তো তাকে এই পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে তারপর নদী পার হয়ে যেতে হবে, তার মানে ডক্টরের 3-4 ঘন্টা সময় লেগে যাবে। তো ডাক্তার তো রাজি হয় না যে ওইভাবে আমি যাব তোমাদের গ্রামে। তো এই কথা শুনে নাজিয়াং করে কি ডক্টরের দিকে তাকিয়ে থাকে, এবং ডক্টর যখন ব্যাগ গোছায় তখন নাজিয়াং রেগে ডক্টরের ব্যাগ কেড়ে নিয়ে সবকিছু ফেলে দেয়। তো ডক্টর খুব রেগে যায় এবং নাজিয়াংকে বকাঝকা করে। তবে এরপর ডক্টর যখন নাজিয়াং এর চেহারার দিকে তাকায়, সে দেখতে পায় নাজিয়াং এর চোখ টলমল করছে। তো ডাক্তার বুঝতে পারে যে তার আসলে এই মুহূর্তে কি করা উচিত। তো সে রিস্ক নিয়ে হয় কি নাজিয়াং এর সাথে নাজিয়াং এর গ্রামে যেতে রাজি হয়। তবে রশির মাধ্যমে নদী পার হওয়ার সময় ডক্টরের চশমা নদীতে পড়ে যায়, আর নদী পার হয়ে ডক্টর করে কি নাজিয়াংদের বাড়িতে যায়, দাদির চিকিৎসা করে এবং ডক্টর সবাইকে ওষুধ দিয়ে আশ্বস্ত করে কোনো সমস্যা নেই, খুব শীঘ্রই নাজিয়াং এর দাদি সুস্থ হয়ে যাবে। তবে ডক্টর চলে যাওয়ার সময় চেন করে কি তার পোষা কুকুর মিংমিংকে দেখার জন্য অনুরোধ করে। আর মিনমিং অনেকদিন ধরে হাঁটতে পারছে না, কারণ সে ছাদ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। তো ডক্টর একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে ভাবেনি যে এখানে মানুষের চিকিৎসা করতে এসে তাকে কোনো পশুর চিকিৎসাও করতে হবে। তো যাই কুকুরেরও চিকিৎসা করে ব্যথার ট্যাবলেট দিয়ে ডক্টর বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে চলে যায়। যদিও ডক্টরের কিন্তু 4-5 ঘন্টারও বেশি সময় লেগেছে। আর ওই পাহাড়ি রাস্তা নদী পার হতেই মনে করো ডক্টরের হালুয়া টাইট। তবে নাজিয়াং অনেক খুশি। তো যাই হোক রাতে নাজিয়াং স্কুলের হোমওয়ার্ক করছিল। তো গণিতের একটা সমাধান নাজিয়াং কিছুতেই করতে পারছিল না, মানে গুণ বা নামতা এরকম। বাট তখন তার ছোট ভাই চ্যান আসে এবং নাজিয়াং এর গণিতের সমস্যা শুনে ওর হাতে থাকা ভুট্টার মাধ্যমে ভাগ গুণ করে সবকিছু সঠিক সমাধান করে ফেলে। তো এটা দেখে নাজিয়াং তো বেশ অবাক হয়ে যায় এবং চ্যানকে দেখেও বোঝা যায় সে পড়ালেখা করতে খুবই ইচ্ছুক। তো এই কারণে নাজিয়াং যখন পড়তে বসে তখনই চ্যান পাশে বসে থাকে। আর ঠিক তখনই চ্যাং এর মা এসে চ্যানের কাছ থেকে নদী পার হওয়ার রশিটা ফেরত চায়, কারণ তার মা ভয় পাচ্ছে। এটা ভেবে চ্যান হয়তো কাউকে কিছু না বলে হঠাৎ করে যে কোনো সময় নদী পার হতে চাইবে এবং পড়ে গিয়ে মারা পড়বে আর কি, এরকম একটা কিছু। আর এই ভয়ে সে আজও পর্যন্ত চ্যানকে স্কুলে পাঠায়নি। তো চ্যান তখন বলে, মা আমার সমবয়সী সবাই তো স্কুলে পড়তে যায়, তোমার বড় মেয়ে নাজিয়াং তো স্কুলে যায়, আমি যাই না কেন? তখন মা বলে, কারণ নাজিয়াং তোমার চেয়ে অনেক বড়, আর তোমার বাবা যখন শহর থেকে আসবে তখন আমরা স্কুলের ব্যাপারে কথা বলবো, আর এখন আমি তোমাকে ওই নদী পার হওয়ার অনুমতি দিতে পারবো না। তো মা যখন রেগে যায় ওকে মারবে, তখন নাজিয়াং করে ছোট ভাইকে পিছনে লুকিয়ে রেখে বলে, রাগ করো না মা, চ্যান কোথাও যাবে না। আর তখন চ্যানও মায়ের কাছে ক্ষমা চায়। আর এরপর খাওয়ার সময় চ্যানের মনে পড়ে আর বলে ওঠে, আরে আজকে এত কিছু হয়ে গিয়েছে যে দাদি যে আমাকে ডিম খেতে দিয়েছিল সেটাই মনে নেই। তো এরপর দুই ভাই বোন মিলে করে কি বাড়ির ছাদে উঠে ডিম একসাথে খায়, মানে খাবার যত ছোটই হোক ওরা একসাথে খায়, ভাগ করে খায়। আমরাও ছোটবেলায় ভাই বোন এরকম করেই খেয়েছি। তো যাই হোক নাজিয়ান তার ভাই চ্যানকে স্কুলের সকল ঘটনা বলে এবং আজকে স্কুলে কাগজ দিয়ে খেলনা বানানো শিখে এসেছে। তো এই কথা শুনে চ্যান খুব খুশি হয়, কিন্তু এর সাথে আবার নিরাশও হয়, কারণ আর সে কতদিন বাড়িতে বসে কুকুর মিংমিং এর সাথে খেলবে। তারও তো ইচ্ছে হয় স্কুলে যেতে, সেখানে তার অনেক বন্ধু হবে, গার্লফ্রেন্ড হবে। আর এখানে একটা সিরিয়াস একটা জিনিস দেখো ভাই, এই পিচ্ছি পিচ্ছি পোলাপান অভিনয় করে কি ভাই সিরিয়াসলি। তো যাই হোক এরপর চ্যানকে মন খারাপ করে থাকতে দেখে নাজিয়াং বলে, ভাই তুই একদম চিন্তা করিস না, আমাদের স্কুলের হেডমাস্টার বলেছে খুব তাড়াতাড়ি এই নদীর উপর একটা ব্রিজ হবে। তো চ্যান ব্রিজ কে এটা জানে না এবং জিজ্ঞাসা করে ব্রিজটা আবার কি। তো তখন ওর বোন করে কি বইয়ের ভেতরে একটা ছবি দেখিয়ে বলে, এইটা হচ্ছে ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে নদীর উপরে একটা রাস্তা। তো চ্যানের তখন আরো খারাপ লাগে যে স্কুল জীবন কতই না মজার। ভাই তুই যদি স্কুলে যেতি তাহলে বুঝতে পারতে স্কুল মজার না খারাপ। শালার স্কুল জীবনের কথা মনে পড়লে মনে হয় বিষ খাই। তো যাই হোক ছোট চ্যান যখন তার বোনের কাছ থেকে স্কুলের ঘটনা শুনে এবং মায়ের গল্প শুনে শুনে তার ভেতরে অনেক কল্পনা জল্পনা তৈরি হয়েছে। আর রাতের বেলা চ্যান করে কি কাগজের তৈরি খেলনা তার মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ে এবং কল্পনা করে সকাল উঠে এটা সত্যি খেলনা হয়ে থাকবে। সিরিয়াসলি ছোটবেলায় আমি এরকম ছিলাম। আমি কি করতাম, একটা কাগজে দোয়া দূরত পরে যে খেলনাটা পছন্দ হয় ওটার ভিতর ঘষতাম, সকাল উঠে ভাবতাম ওইটাই খেলনা হয়ে যাবে। কি হাস্যকর ব্যাপার। তো যাই হোক প্রতিদিনের মতো পরের দিনও সকালেও চ্যান করে কি নাজিয়াংকে স্কুলে যাওয়ার জন্য নদীর পার অব্দি নিয়ে যায় এবং সেখানে অনেক অনেক বাচ্চারা রশির মাধ্যমে নদী পার হচ্ছিল। তো ছোট ছোট বাচ্চাদের এরকম রিস্ক নিয়ে স্কুলে যেতে হয়। তো বুঝতেই পারছো যাদের সুযোগ নেই তারা স্কুলের জন্য কত পাগল। দেখবে গরিব মানুষের পোলাপানের পড়ালেখার প্রতি ডেডিকেশন বেশি থাকে, কিন্তু ধনী ধনী ঘরের পোলাপান বেশিরভাগই মালখোর, মানে ওরা লাইফ এনজয়তে বেশি থাকে, ওরা বেশিরভাগই সম্পত্তি রাখতে পারে না কিংবা নিজের দেহই ঠিক রাখতে পারে না। তো যাই হোক আজকে কিন্তু চ্যান মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে আজকে তাড়াতাড়ি তার মাকে কাজে পাঠাবে। আর তার মা জমিতে ফসলের কাজ করে। তো যাই হোক তার মা তাকে বলে দাদির খেয়াল রাখিস, আর সে কাজে চলে যায়। তো মা কাজে যাওয়ার পরে চ্যান করে কি দাদির খাবারটা টেবিলে রাখে এবং বাড়ির ছাদে গিয়ে একটা লাকড়ির একটা মানুষ বানায় এবং সেটার মধ্যে নিজের সোয়েটার পরিয়ে সাজিয়ে দেয়, যাতে তার মা জমি থেকে ফিরে আসলে ভাবে যে চ্যান ছাদে খেলছে। তো এরপর চ্যান করে কি রশি নিয়ে নদীর কিনারায় যায়, আর তারপরে রশি নিজের কোমরে বেঁধে লম্বা একটা শ্বাস নিয়ে চোখ বোঝে, মানে এটা লাইফের প্রথম নদী পার। তো নদী পার হওয়ার জন্য রশিতে ঝুলে পড়ে, কিন্তু প্রচন্ড ভয়ের কারণে ওর পা থেকে একটা জুতো নদীতে পড়ে যায়। তবে শেষ অবধি চ্যান নদী পার হতে সক্ষম হয়। তো যাই হোক চ্যান এক পায়ে জুতো পরে লুকিয়ে স্কুলের বাচ্চাদের খেলা দেখতে থাকে, আর ঘন্টা বাজতে সকল বাচ্চারা নিজ নিজ ক্লাসরুমে চলে যায়।
যায়। আর তারপর চ্যান করে কি, নাজিয়াং এর ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে রুমের ভেতরে দেখার চেষ্টা করে এবং ক্লাসে কোনো একটা কবিতা পড়ানো হচ্ছে, তো চ্যান খুব মনোযোগ দিয়ে সেই কবিতাটা শোনে। আর আজকে স্কুলে শহর থেকে নতুন একটা ম্যাডাম এসেছে, যে এসেছে ইন্টার্নশিপে। তো হেডমাস্টার করে কি, সেই নতুন ম্যাডামকে নিয়ে স্কুল ঘুরিয়ে দেখাচ্ছে, মানে সে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট। তো তখন তার চোখ পড়ে চ্যানের উপরে। তো নতুন মেয়ে টিচার ভেবেছে এটা হয়তো এই স্কুলের ছাত্র, ও বাইরে কি করছে, সে জিজ্ঞাসা করে তুমি বাইরে কি করছো, কিন্তু চ্যান সেখান থেকে দৌড়ে পালায়। আর ওই দিকেই নতুন ম্যাডাম স্কুলের বাচ্চাদের সাথে দেখা করতে এতটাই উদ্গ্রীব হয়ে আছে যে তার কাছে এত দূর যে কষ্ট করে জার্নি করে এসেছে সেটা কোনো ব্যাপার না, সে এখন ক্লাস করতে চায়। অথচ আমাদের লোকালি যে প্রাইমারি স্কুল দেখবে যে মহিলারা মানে ম্যাডামরা বাচ্চা কাচ্চা নিয়ে পুরো প্রাইমারি স্কুলকে নিজের ঘর বানিয়ে রাখছে। বাচ্চাদের দিয়ে মনে করো যে অর্ডার করায়, দুধের বাটি ধোয়াবে, অমুক করবে তমুক করবে। মনে করো আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে যে শিক্ষাটা পেয়েছি এখন পসিবলই না। এখন টিচাররা প্রাইমারি স্কুলকে নিজেদের একটা ঘর বানিয়ে রেখেছে এবং বাচ্চাদের দিয়ে ফুড ফরমাস শোনায়। মানে তুমি যদি পড়ো তোমার নিজের গরজে পড়তে হবে, ফ্যামিলি ভালো না হলে তোমার পড়ালেখা হবে না। মানে ম্যাডাম স্যারদের মধ্যে কোনো ডেডিকেশন নেই, স্পেশালি ম্যাডামদের মধ্যে ডেডিকেশন খুবই কম থাকে। তারা সাংসারিক কাজে বেশি ব্যস্ত থাকে, স্কুলের মধ্যেও ক্লাসের মধ্যেও। তো যাই হোক, এখানে সব মিলে 3টি ক্লাস রয়েছে। আর স্কুলের বাচ্চাদের দেখার পরে ম্যাডামের চোখ যায় সবার পায়ের দিকে, এবং এটা পাহাড়ি এলাকা, ঠান্ডা এলাকা। তো এত ঠান্ডার মধ্যেও বাচ্চাদের পায়ে জুতো নেই। আর কারণ জানতে চাইলে হেডমাস্টার হেসে ফেলে, বলে এটা তো অনেক গরিব গ্রাম, স্কুলে চলছে কোনো রকমে, ওরা পড়ালেখা করছে তাই তো বেশি, জুতোর টাকা কোথায় পাবে। তবে এখানে হেডমাস্টার বলে ওদের পায়ে জুতা না থাকলেও পড়ার আগ্রহ কিন্তু কম নেই। তো এরপর সবার মাঝে ম্যাডাম যখন দাঁড়িয়েছিল, সব পোলাপান তার জুতার দিকে তাকিয়ে থাকে, আর এই জিনিসটা সে খুব লজ্জা পায়। আর ওই দিকে চ্যান যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। তার মা জমির কাছ থেকে বাড়িতে ফিরে এসেছে এবং জোরে জোরে নিচে ডাকছে ওকে। ভাগ্যক্রমে চ্যানও তখন চলে গিয়েছে এবং ডাক শুনে পেছন থেকে লুকিয়ে করে কি কোনোভাবে ছাদে যায়, সোয়েটারটা পরে কাঠটা লুকিয়ে তারপর নিজের শরীরে পরে নিয়ে তারপর করে কি নিচে নেমে আসে। মানে এই যাত্রায় মায়ের হাত থেকেও বেঁচে গিয়েছে। তো পরের দিন সকালে চ্যান আবারও লুকিয়ে ওই একইভাবে স্কুলে যায়। আর আজকেও স্কুলের নতুন ম্যাডাম চ্যানকে জানালা দিয়ে উকি মারতে দেখে, কিন্তু ম্যাডাম বের হয়ে ওকে ডাকার আগেই চ্যান সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, সেদিন রাতে নাজিয়াং করে কি ওর মাকে স্কুলে শেখানো কবিতা শোনাচ্ছিল। তো চ্যানও করে কি সাথে সাথে সেই কবিতা গুনগুন করে বলছিল। নাজিয়াং তো পুরো অবাক হয়ে যায়, বলে আরে তুই এই কবিতা কিভাবে বলছিস? চ্যান তখন বলে তুমি তো সারাদিন এই কবিতা বলতে থাকো, মানে কথা ঘুরিয়ে ফেলে। আর অন্যদিকে নতুন ম্যাডাম করে কি হেডমাস্টারকে বলে এখানকার বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার জন্য ওদের যে সিস্টেমটা দেখলাম যে দড়ি দিয়ে পার হচ্ছে, এটা তো খুবই রিস্কি। হেডমাস্টার তখন জানায় সরকার বলেছে খুব দ্রুত নদীর উপরে একটা ব্রিজের কাজ শুরু করে দেবে। তো যাই হোক, সেদিন ম্যাডাম করে কি স্কুলের সকল বাচ্চাদের পায়ের মাপ নেয়। আর এরপর ম্যাডামের সাথে নাজিয়াং এরও বেশ কথা হয়। তো ম্যাডাম তখন নাজিয়াং এর গ্রামে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। তো কিছুদিন পর নাজিয়াং করে কি খুশি মনে ম্যাডামকে বাড়িতে নিয়ে আসে এবং রশির সাহায্যে প্রথমবার তাকে পার হতে হবে। তো ম্যাডামের মনে তো ভয় ধরিয়ে দেয়, তবে তারপরেও সে সাহস করে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝ নদীতে এসে ম্যাডাম আটকে যায়। আর তখন পেছন থেকে নাজিয়াং করে কি এসে ম্যাডামকে সামনের দিকে নিয়ে যায় আর কি, সাহায্য করে। আর এদিকে সবসময় স্কুল থেকে ফেরার সময় চেন তো তার বোন নাজিয়াং এর জন্য দাঁড়িয়ে থাকতো, কিন্তু সে যখন দেখে ম্যাডাম আসছে ও তো ভয় পেয়ে যায়। ও করে কি লুকিয়ে পড়ে। ও এটা ভেবে ভয় পায় কারণ এই ম্যাডামের সাথে ওর 2-3 বার চোখাচোখি হয়েছে। ম্যাডাম যদি মাকে বলে দেয় যে স্কুলেও গিয়েছিল, স্কুলের বাইরেওকে দেখেছে, তাহলে তো বকাঝকা করবে। আর এই দিকে ম্যাডাম বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে, কিন্তু চ্যানকে আর পাওয়া যায় না। আর তখনই বাড়ির পাশ দিয়ে গ্রামের মাতব্বর যাচ্ছিল। তো সে চ্যানকে লুকিয়ে থাকতে দেখে এবং কাঁধে তুলে বাড়িতে নিয়ে যায়। তো ছোট চ্যান তখন তার মাকে জড়িয়ে মুখ লুকিয়ে রাখে, মানে যাতে ম্যাডাম ওর চেহারা না দেখে। কিন্তু ম্যাডাম তো ওকে দেখেই চিনে ফেলে এবং সবার সামনে বলে ওঠে আরে তুমি সেই ছেলে না যে ক্লাসের বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের পড়াশোনা। তো এই কথা শুনে মা তো রেগে যায়, ঝাড়ু দিয়ে চ্যানকে মারতে যায় এবং বলে কতবার তোকে বারণ করেছি যে ওই নদীর কাছে যাবে না, তুই একা তাও চলে গিয়েছিস। তো চ্যান তো মারের ভয়ে তার বড় বোন নাজিয়াং এর পেছনে লুকায় এবং গ্রাম প্রধান তখন মাকে থামায়, কিন্তু সেও চ্যানকে বকাঝকা করে। আর তখন চ্যান কান্না করতে করতে বলে আমাকে কেন স্কুলে পড়তে যেতে দাও না, আমিও স্কুলে যেতে চাই। তো মায়ের চোখ তখন টলমল করে ওঠে এবং বলে 3 বছর আগে ওই নদী পার হতে গিয়ে আমি মরতে মরতে বেঁচেছি, সেদিনের পর থেকে আমি আর কখনোই ওই পারে যাওয়ার সাহস করিনি। বাট ম্যাডাম তখন বলে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এখানে ব্রিজ হবে। আর এই ব্যাপারে হেডমাস্টারের সাথে আমার কথা হয়েছে এবং আমাদের যে শহরের বন্ধুরা রয়েছে আমরা সবাই মিলে এখানকার বাচ্চাদের জন্য অলরেডি জুতা কিনেছি, সেগুলো চলেও এসেছে। তো এরপর ম্যাডাম করে কি 1 জোড়া জুতা আর মোজা টেবিলের উপর রেখে দেয়। আর তারপর গ্রাম প্রধানের সাথে গ্রামের বাকি বাচ্চাদের সাথে দেখা করতে চলে যায়। এবং মজার একটা কথা বলি, শিক্ষকতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক একটা পেশা। আমরা ছোটবেলায় একটা টিচারকে কোন লেভেলের যে সম্মান করতাম, কিন্তু বর্তমানে যে চ্যাংটাকে কিছু টিচার হয়েছে, ম্যাডাম হয়েছে, ভাই সিরিয়াসলি এই শিক্ষকতা পেশাটাকে ছোট করে ফেলছে। সব টিকটকারের শিক্ষক, সব মানে কার্যকলাপে টিকটকার আর কি, কোনো ব্যক্তিত্ব নাই। মানে আমাদের প্রাইমারি স্কুলে যে টিচার গুলো ছিল ভাই, সবটি ব্যক্তিত্বওয়ালা টিচার ছিল। আমি আজও প্রাউড ফিল করি আমাদের প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার নিয়ে। কিন্তু এখনকার বেশিরভাগ টিচারের ব্যক্তিত্ব ছাড়া চ্যাংটাকে সব। তো যাই হোক, ওই জুতাটা তো রেখে ম্যাডাম গেল, নাজিয়াং এর জন্য জুতাটা রেখে গেল, কিন্তু ছোট্ট চ্যানের
চোখ পড়ে তখন টেবিলের উপর রাখা হয় লাল জুতোর দিকে। তো মায়ের বকাঝকা শুনে চেনের পর বলে, তুমি যদি ওই লাল জুতো আমাকে দিয়ে দাও তাহলে আমি আর নদীর পাড়ে যাব না। বাট মা বলে, এই জুতা তো ম্যাডাম তোর আপুকে দিয়েছে, আর কালকে সকল বাচ্চারা যখন এই জুতা পরে স্কুলে যাবে তোর বোন যদি খালি পায়ে যায় তাহলে কেমন দেখাবে। বাট নাজিয়াং তখন তার মাকে বলে, মা আমার এই জুতার কোনো শখ নেই, থাক না চেনের কাছে, আর আমার কাছে থাকা চেনের কাছে থাকা তো একই। সিরিয়াসলি বড় বোনরা এরকমই হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বড় বোন নাই, কিন্তু আমার ছোট ভাই বোনের ভাগ্য ভালো যে আমার মতো একটা বড় ভাই পাইছে। তো যাই হোক, ছোট ভাই করে এরপর জুতা জোড়া বুকে জড়িয়ে থাকে, আর মা তখন পরম আদরের নাজিয়াং মানে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। মানে এত কম বয়সেও সে নিজের জিনিস কিভাবে অন্য কাউকে দিতে পারে, মানে বুঝতে পারছো ভাই বোনের ভালোবাসা। কিন্তু সম্পত্তির ভাগাভাগির সময় হলে আর কি ভালোবাসা শেষ। তো যাই হোক, এরপর রাতে বিছানায় শুয়ে চ্যান করে কি জুতা জোড়া নিয়ে এতটাই মগ্ন ছিল যে আজকে সকালে কি হয়েছে সব ভুলে গিয়েছে, এবং ও দুই হাত জুতার ভেতরে দিয়ে খেলছে। আর এরপর যখন চ্যান নাজিয়াংকে দেখে, সে দেখতে পায় যে নাজিয়াং সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় ঘুমিয়ে রয়েছে। তো পরের দিন সকালে স্কুলের রাস্তায় রং বেরঙের জুতা পরে বাচ্চাদেরকে দেখা যায়, সবাই আজকে নতুন জুতা পরে স্কুলে যাচ্ছে, শুধুমাত্র নাজিয়াং এর পায়ে ছেঁড়া ফাটা পুরনো জুতা। বাট তখনই সেখানে চ্যান আসে, বোনের নাম ধরে ডাকতে ডাকতে আসে, আর পাথরের উপরে নাজিয়াংকে বসতে বলে। আর তারপর চ্যান করে কি নাজিয়াং এর পা থেকে ছেঁড়া জুতা খুলে নিজের হাতে বোনের পা পরিষ্কার করে দেয় এবং নতুন জুতা পায়ে পরিয়ে দেয়। তো নাজিয়াং তো অবাক চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছে, আর এর কিছু সময় পর পায়ে নতুন জুতা পেয়ে নাজিয়াং অনেক খুশি, কারণ ও তো একটা বাচ্চা। তো যাই হোক, এরপর চ্যান নাজিয়াংকে বলে, স্কুলে যাওয়ার সময় তুমি এই জুতা পরবে, আর স্কুল থেকে আসার পরে কিন্তু এই জুতা আমি পরবো। মানে বুঝতেই পারছো, এটাকে বলে সত্যিকারের ভালোবাসা। মানে অনেক প্রাচুর্যের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখা যায় না, যেখানে প্রাচুর্য কম ক্ষমতা কম সেখানে ভালোবাসা দেখা যায়। তো যাই হোক, বোন আবার করেছে কি স্কুলে গিয়ে ওই নতুন জুতা পা থেকে খুলে রাখে, কারণ বেশিক্ষণ জুতা পরলে সেটা গন্ধ হয়ে যাবে, ময়লা পড়বে, তাহলে বাড়িতে যাওয়ার পরে ছোট ভাই পরবে কিভাবে, কারণ সে তো জানে জুতা জোড়া ছোট ভাইয়ের কত প্রিয়। তো যাই স্কুল থেকে বাড়িতে আসার সময় নাজিয়াং এর মা তাকে বলেছিল লবণ আনতে। তো দোকানে গিয়ে নাজিয়াং তখন ছোট এক জোড়া জুতা দেখে। তো ওই জুতা দেখেই নাজিয়াং এর তার ভাইয়ের কথা মনে পড়ে। তোর কাছে মনে হয় এই জুতা জোড়া ভাইয়ের পায়ে অনেক মানাবে, কিন্তু জুতার দাম শুনে নাজিয়াং তা রেখে দেয়। বাট সৌভাগ্যক্রমে তখনই নাজিয়াং এর পেছনে দাঁড়িয়েছিল স্কুলের নতুন ম্যাডাম। তো তখন ম্যাডাম নিজে করে কি দোকান থেকে জুতা জোড়াটা কিনে দেয় এবং বলে, এটা তোমার ছোট্ট ভাই চ্যানের জন্য উপহার, আর তুমি কিন্তু এখন থেকে তোমার জুতা রেগুলার পরবে, আর ওটা তুমি তোমার ভাইকে দিয়ে দিও। তো যাই হোক, এরপর নাজিয়াং তার ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে খুশি হয়ে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, এবং নাজিয়াং মনে মনে এটা ভেবে এত খুশি হয় যে এই নতুন জুতো দেখলে ওর ছোট ভাই চ্যান না জানে কত খুশি হবে। কিন্তু ওই নদী পার হওয়ার সময় নতুন জুতোর একটা পড়ে যায় নদীতে, আর আরেকটা ধরতে ধরতে নাজিয়াং কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে দড়ি ছিঁড়ে নদীতে পড়ে যায় এবং নাজিয়াং মারা যায়। তো এরপর চ্যান দেখতে পায় স্কুলের ম্যাডাম, গ্রাম প্রধান সহ আরো অনেকে তাদের বাড়ির দিকে দৌড়ে আসছে। তো যখন সবাই দৌড়ে আসে তখন দেখা যায় নাজিয়াং এর মা পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। আর তখন চ্যান করে কি একটা ডিম ম্যাডামের হাতে দিয়ে বলে, এটা আপনার জন্য, আর আরেকটা আমার বোনের জন্য। কিন্তু ও দেখে কেউ কিছু বলছে না, সবাই কান্না করছে। ও তো অবাক হয়ে যায় সবাই কেন কান্না করছে। আর তখন চ্যান ঘরের এক কোণে নাজিয়াং এর ভেজা ব্যাগ আর একটা লাল জুতো দেখে। তো চ্যান দ্রুত নদীর কিনারে দৌড়ে যায়, আর ঘন্টার পর ঘন্টা বোনের ফিরে আসার অপেক্ষা করে। আর এখানে লক্ষ্য ছোটবেলা থেকেই তারা দুই ভাই বোন একসাথে বড় হয়েছে, এবং ওর বোন ছিল ওর ভাইয়ের ছায়ার মতো, সবাই একসাথে সবকিছু করত। কিন্তু এখন মনে হচ্ছে এই পৃথিবী থেকে ছোট ভাই চ্যানের ছায়া হারিয়ে গিয়েছে। তাকে ছায়া দেওয়া বা মায়ের বকাঝকা থেকে বাঁচানোর মতো বা স্কুলের কবিতা শোনার মতো আর কেউ নেই। তো যাই হোক, ওর মায়ের কান্না কিছুক্ষণ আগেই থেমেছে, কিন্তু যখন নাজিয়াং এর বাবা আবার আসে শহর থেকে তখন তার কান্না আবারও ফেটে পড়ে, এবং সকাল সন্ধ্যায় যে বাড়িতে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যেত সেই বাড়িতে আজকে স্তব্ধতা নেমে এসেছে। এবং নাজিয়াং এর বাবা ভাই বোনের জন্য যে কত খেলনা নিয়ে এসেছিল শহর থেকে, কিন্তু সে বাড়িতে এসে হতাশ, এবং সেও ভাবছে যে আমি যদি ঢাকায় চাকরি না করতাম বা শহরে চাকরি না করতাম, ওদের সাথে থাকলে কতই না ভালো হতো, অন্তত আমার মেয়েটা বেঁচে থাকতো। তো যাই হোক, ওই দিনের পর থেকে চ্যান কথা বলা বন্ধ করে দেয়, একটা কথাও বলেনি। সে শুধুমাত্র স্তব্ধ হয়ে নদীর কিনারায় গিয়ে বসে থাকে, অপলক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে, ভাবে হয়তো তার বোনকে আবারও দেখতে পাবে, হয়তো বোনের সাহায্য লাগবে, যদি তার বোন বিপদে পড়ে কেউ তো আর নেই। তো একদিন গ্রাম প্রধান এবং স্কুলের ম্যাডাম চেনদের বাড়িতে আসে, আর তাদের দেখে বুড়ি দাদি জিজ্ঞাসা করে, আমার নাতনি নাজিয়াং কেমন পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি চ্যানের দাদিকে এই সত্য কথাটা বলা হয়নি, কারণ যদি এই বয়সে এসে তার আদরের নাতনির মৃত্যুর কথা শুনে সে শোক সহ্য করতে পারবে না। তো যাই হোক, ম্যাডাম করে কি চ্যানের জন্য একটা নতুন স্কুলের ব্যাগ নিয়ে এসেছে। নতুন বছরের ভর্তি খুব শীঘ্রই শুরু হবে, আর ম্যাডাম চ্যানকে স্কুলে ভর্তি করতে চায়। তো চ্যানের বাবা বলেছে, আমি নিজে আমার ছেলেকে কোলে করে নদী পার হব, কিন্তু ওর মায়ের জমে থাকা যে একটা ভয় রয়েছে সেটা কমিন আরো বেড়েছে। সে চ্যানের বাবার দিকে তাকিয়ে বলে, তোমরা
তোমরা যদি কেউ ওই নদী পার হও তাহলে আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবো। তো এই কথা শুনে ম্যাডামের চিন্তা আরো বেড়ে যায় যে একটা ছোট্ট ছেলে সারা জীবন কিভাবে বাড়িতে বন্দী থাকবে। বাট চ্যানের বাবা এখানে আরো একটা খারাপ সংবাদ দেয় যে ওই দিনের পর থেকে চ্যান আজ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। তো এই কথা শুনে ম্যাডাম করেকে শহরে একটা বড় মনোবিজ্ঞানের সাথে দেখা করে আর তারপরের দিন চ্যানের মায়ের সঙ্গে দেখা করে। তো ম্যাডাম চ্যানের মাকে অনেক ভালো মতো বোঝায় যে নাজিয়াং এর মৃত্যুর ঘটনায় কিন্তু আপনার ছোট ছেলের উপর অনেক প্রভাব ফেলেছে। ও এখনো কথা বলছে না, 15 দিন পার হয়ে গিয়েছে। ও যদি সারা জীবনের জন্য কথা বলা ভুলে যায় তাহলে কেমন হবে। চ্যান হয়তো কাউকে কিছু বলতে পারছে না, কিন্তু নীরবে কথা বলার জন্য হয়তো সাহায্য চাইছে। তো এই কারণে চ্যানের এই আশেপাশের পরিবেশটা বদলাতে হবে। আর স্কুল হচ্ছে এমন একটা জায়গা যে এখানে গেলে চ্যানের মন পরিবর্তন হবে, বাকি বাচ্চাদের সাথে মিশতে পারবে, খেলতে পারবে এবং ধীরে ধীরে চ্যান শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে আবার ফেরত আসবে। তো ম্যাডাম অনেক বোঝানোর পরে চ্যানের মা স্কুলে পাঠাতে রাজি হয়। তবে নদী পার হওয়ার সময় তার স্বামীকে বলে রশি খুব শক্ত করে বেঁধে নিও যাতে চ্যান নদীতে পড়ে না যায়। তো প্রথমবারের মতো যখন চ্যান স্কুলে যাবে তখনই নদীর কিনারে তাকিয়ে সে একটা লাল জুতো দেখতে পায় আর এই জুতোটা ছিল ওর বোন নাজিয়াং এর। তো চ্যান অনেকদিন পরে দিদি দিদি বলে চিৎকার করে এবং জুতার দিকে এগিয়ে যায়, মানে চ্যান তার কণ্ঠস্বর আবার ফিরে পেয়েছে। তো যাই হোক, তখন চ্যানের একটা ওয়াদা মনে পড়ে যেটা সে তার বোন নাজিয়াংকে দিয়েছিল। তারা ঠিক করেছিল তারা একসাথে ভাই বোন ব্রিজে হেঁটে নদী পার হবে। তো যেই স্কুলে যাওয়ার জন্য চ্যান এক সময় আগ্রহে বসে থাকতো সেই স্কুলে যাওয়ার তার ইচ্ছে নেই। আবার ম্যাডাম এই স্কুলে শুধুমাত্র 3 মাসের জন্য ইন্টার্নশিপ এসেছিল, সময় শেষ হয়ে গিয়েছে। তবে ম্যাডামের এখনো চ্যানের কথা নিয়ে টেনশন হচ্ছে এবং অনেকদিন কেটে গেলেও চ্যান স্কুলে আসেনি। তো ম্যাডাম বুঝতে পারে একজন মায়ের মন থেকে সন্তান হারানোর ভয় কাটানো সহজ নয়। তো ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছে আরো কিছুদিন এই গ্রামে থাকবে, যতদিন না পর্যন্ত চ্যান স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে। তো পরের দিন থেকে সপ্তাহে 2 দিন ম্যাডাম করে কি চ্যানকে বাড়িতে এসে পড়ায়। মানে একটা বাচ্চা ছেলে স্কুলে আসতে পারছে না তো কি হয়েছে, শিক্ষক তো বাড়িতে যেতে পারে। তো যাই হোক, এরপর চ্যান করে কি ম্যাডামকে ওই ব্রিজের একা চিত্র দেখায় যেটা চ্যান আর নাজিয়াং কল্পনায় ভেবেছিল যে ওই ব্রিজে ভাই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে। তো এইভাবে 6 মাস কেটে যায়। ফাইনালি সেই নদীতে কিন্তু সরকার থেকে ব্রিজ করে দেওয়া হয়েছে এবং চ্যান স্কুল ব্যাগ কাঁধে নিয়ে নাজিয়াং এর জুতা পরে দাঁড়িয়ে আছে এবং কল্পনায় ভাবছে তার বোনও তার হাত ধরে স্কুলের দিকে এগুচ্ছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, চীন কিন্তু বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারে পৃথিবীর সবচেয়ে এগিয়ে। ওরা যেসব দুর্ধর্ষ ব্রিজ তৈরি করেছে তুমি যদি ইউটিউবে সার্চ দাও, মানে এগুলো বর্তমানে পদার্থবিজ্ঞানে একেবারে অসম্ভব। ওরা ডাইরেক্ট এলিয়েন টেকনোলজি করে ফেলেছে। মানে চীন যেসব কাজ করেছে, ওরা মিশেলের মধ্যে তোমার তার দিয়ে তারপরে পাহাড়ে এমন এমন পাহাড়ের মধ্যে ব্রিজ তৈরি করেছে যেটা ফিজিক্যালি অসম্ভব। তো সেই চীন কিন্তু এরকম সময় একটা পার করে এসেছে এবং চীনের অনেক মানুষ কিন্তু এটার ভুক্তভোগী ছিল। তো একটা দেশের মূলত মানুষের ভাগ্য চেঞ্জ হয় ওই দেশের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ওই দেশের সরকারের জন্য, ওই দেশের প্রশাসন কিভাবে রয়েছে তার জন্য। আমার ব্যক্তিগতভাবে চীনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র যে আমি চীনের সরকারের ক্রেডিট দিব তা না, চীনের মানুষরা অন্যরকম, আমাদের মতো মাদারচোদ নয়। তুমি বাংলাদেশের যদি উন্নতি চাও, তুমি বিএনপি আওয়ামী লীগ জামাতকে দোষ দিতে পারবে না, দোষ দিতে হবে এই দেশের জনগণের। কারণ আমাদের জনগণই তো বিএনপিতে যায়, আওয়ামী লীগে যায়, জামাতে যায় বা অন্য কোনো দলে যায়। পুলিশে তো আমাদের জনগণই রয়েছে, আর্মিতে আমাদের জনগণই রয়েছে, নেতারা আমাদের মতো জনগণই রয়েছে। তো তুমি যদি বাংলাদেশকে উন্নতি করতে চাও তাহলে বাংলাদেশের জনগণ রিপ্লেস করতে হবে। বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশিদের আফ্রিকার মরুভূমিতে পাঠিয়ে দেবে। আর চীন বা জাপান থেকে তুমি যদি ভদ্র একটা জাতি আনো, যারা শিক্ষিত, যারা সামাজিক ম্যানার বোঝে, তাদেরকে যদি নিয়ে আসো, দেখবে এই ভূখণ্ডে অটোমেটিক্যালি চীনের মতো জাপানের মতো উন্নত হয়ে গিয়েছে। তো আসলে আমাদের জাতিগতভাবেই প্রবলেম রয়েছে। আমাদের শিক্ষাগত যোগ্যতাও যদি থাকে, সোশ্যাল ম্যানার অনেক কম, আমাদের ভিতর ইথিক্স জিনিসটা নাই। দেখবে তুমি ফেসবুক ইউটিউবে তুমি ঢুকলেই দেখবে খালি ধর্ম আর ধর্ম, সব ধার্মিক, কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যে ইথিক্স বলে কোনো জিনিস নাই। বাট ইথিক্স জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সামাজিক অবস্থানের জন্য বা একটা দেশের উন্নয়নের জন্য। ইথিক্স সবচেয়ে বেশি দরকার। ইথিক্স মানে হচ্ছে কোনটা ন্যায় কোনটা অন্যায়, মানে লিগেল যেটা, নীতি যেটা, সেটা। তো যাই হোক, আমি চীনে গিয়ে দেখলাম চীনের মানুষরা হাফ প্যান্ট পরে চলাফেরা করছে। ওদের ধর্ষণের রেকর্ড নাই, কারণ সেইভাবে শাস্তি হচ্ছে, সেইভাবে মানে টাইট সবকিছু শিডিউল। কিন্তু আমাদের মতো মানুষ যদি এখানে যায়, ওই হাফ প্যান্ট পরে হাঁটা দেখলে রুমে এসে করবে কি মাস্টারবেট করবে। তো ওদের কিন্তু কোনো ধর্ম নাই, বাট ওদের একটা জিনিস আছে কি ইথিক্স, নীতি জিনিসটা খুব করা এবং আইনের জায়গায় খুবই করা। তো যাই হোক, আমার অনেক কথা তোমার পছন্দ না হতে পারে, কিন্তু আমি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলি। আমি কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না, আমি আমার জায়গায় খুব স্ট্রেট কাট। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলো আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরে আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতের কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি
ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছি, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভি আর্চারম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়, তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে, চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না, সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে, তুমি যখন এইটার অর্ডার করবে এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম, কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেজন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতেই পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তৌজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি, এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে, একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নাই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি।